বাংলাদেশের বাস্তব পরিস্থিতি নিয়ে চলুন আরও একটু আমরা জেনে নিই কি হয়েছে। জয় বাংলা স্লোগান লেখা হয়েছে, আর সেই জয় বাংলা স্লোগান লেখার জন্য ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে খুন করেছে কট্টরবাদীরা। এত বিদ্বেষ এই জয় বাংলা স্লোগান নিয়ে। কারা করছে, কেন? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কট্টরপন্থীরা। এখানেই শেষ নয়, ওই বাংলাদেশের জাতীয় মহিলা কমিশনের সাবেক চেয়ারম্যানের মা, তিনি তার নিজের আঙুল খুইয়েছেন। কাদের জন্য? কট্টরপন্থীদের জন্য। কোন ক্রমে বেঁচে গিয়েছেন তার দিদি। দেখুন, চলছে বাংলাদেশ জয় বাংলা স্লোগানকে নির্মূল করার চক্রান্ত মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ থেকে বাংলাকে সরানোর পরিকল্পনা আগেই করেছিলেন ইউনূস, এবার তারই বহিঃপ্রকাশ। জয় বাংলা লেখার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলায় ছাত্রলীগের দুই নেতা কর্মী মোহাম্মদ মাসুদ রানা ও রায়হানকে নির্মমভাবে কুপিয়ে খুন করল কট্টরপন্থীরা। মাসুদ রানা ও রায়হান এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়ালে লিখেছিলেন, সেই সময় খুন করা হয় তাদের। হত্যার পিছনে কি শুধুই রাজনৈতিক বিরোধ? যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রশাসনিক বা আইনের স্থিতাবস্থা এবং অর্থনৈতিক উন্নতি, এইগুলো না থাকলে কোনো রাষ্ট্র আগে এগোতে পারে না। সেটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ধ্বংস। এখন ইউনূস ভেবে পাচ্ছে না কি করবে। এটা তো গেল একটা ঘটনা। বাংলাদেশে মুজিবুর রহমান বিদ্বেষ এবং আওয়ামী লীগের বিরোধিতা যেন আগুনের লেলিহান শিখার মতো হাওয়ায় উঠছে। দিকে দিকে আক্রান্ত হিন্দু সনাতনীরা। তারা হৃদয়ে এখন উর্দু, পাকিস্তান, উর্দুস্থান নিয়ে ঘুরছেন এবং তাদের কাছে এখন যে ভাষা তাদের নিজেদের আপন ভাষা, মাতৃভাষা, সেটাকে ত্যাগ করে বিজাতীয় উর্দু ভাষাকে তারা আপন করে নিচ্ছেন এবং সেখানে উগ্র ইসলামী মৌলবাদ চাইছেন। বাংলাদেশের একজন মন্ত্রী তো বলেওছেন তিনি মোগল শাসন চান। তো এটাই বোঝা যাচ্ছে যে তারা আবার পিছনে সরে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে তার অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগোচ্ছিল, তাতে সবার বাংলাদেশের দিকে নজর পড়েছিল। এখন যা বাংলাদেশ চলছে তাতে বিশ্বের নজর সেক্ষেত্রে বাংলাদেশ সমাদৃত নয়, বরং বাংলাদেশকে নেগেটিভলি দুনিয়া দেখছে এবং দেখবে। বাংলাদেশের নেত্রকোনায় পূর্বধলায় জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান এবং উপজেলার ভাইস চেয়ারম্যান মণি কর্মকারের বাড়িতে হামলা। কেটে নেওয়া হলো তার মায়ের হাতের আঙুল। খুনের চেষ্টা করা হয়েছে তার ছোট বোনকেও। তার ছেলে মেয়েকেও গ্রেফতার করেছে পুলিশ। বিদ্বেষের পথে হেঁটে নরকের পথেই পা বাড়াচ্ছে বাংলাদেশ। রিপাবলিক বাংলা। ইউনূসের আমলে বেকসুর খালাস জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর। শুধুমাত্র তাই নয়, দুর্নীতি মামলার পাশাপাশি চট্টগ্রামে অস্ত্র কেনাবেচার মামলাতেও এবার খালাস হয়ে গেল এই লুৎফুজ্জামান। কার্যত ইউনূস সরকার এই সমস্ত জঙ্গিদেরকেই গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশকে ভারত বিরোধী জঙ্গি রাষ্ট্র বানাতে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনূস। জেল থেকে বেকসুর খালাস পেল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি নেতা লুৎফুজ্জামান বাবর। প্রমাণিত সন্ত্রাসী বাবর হঠাৎ জেল মুক্ত। একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও 5 জঙ্গি। বাবরকে মুক্ত করতে আদালতে বিচারের নামে নাটক। উলফা জঙ্গি পরেশ বড়ুয়ার সাজা কমানো হয়েছে, মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবনের শাস্তি। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। কে এই লুৎফুজ্জামান বাবর, যার জেল মুক্তিকে কেন্দ্র করে এত বিতর্ক? বিএনপি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর। 2004 থেকে 2008 সাল পর্যন্ত দায়িত্বে ছিল। কুখ্যাত চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় গ্রেফতার করা হয় তাকে। 2004 সালে হাসিনার জনসভায় গ্রেনেড হামলার আসামি ছিল সে। 2018 সালে এই মামলাতেই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় তাকে। একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগ রয়েছে তার। জেএমবির সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এই বাবর। আপনারা দেখছেন লুৎফুজ্জামান বাবর, সরাসরি তার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ছিল। জাহাজ ভর্তি করে অস্ত্র আনিয়েছিল পাকিস্তান থেকে। সেই লুৎফুজ্জামান বাবরকে মুক্ত করছে।
হাসিনাকে প্রাণে মারতে গ্রেনেড হামলা করে। ভারতের উত্তর পূর্বে অস্ত্র পাঠানোর ষড়যন্ত্রকারী লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস পায়। বাংলাদেশকে কোন অন্ধকার পথে নিয়ে যেতে চাইছেন ইউনূস? সাল 2004 চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রশস্ত্র উদ্ধার। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতে এই সমস্ত অস্ত্রশস্ত্র পাঠিয়ে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তোলা। কার নেতৃত্বে এসব হয়েছে? তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে। আর সেই লুৎফুজ্জামান বাবর, যার পরবর্তী সময় সাজা হয়, গ্রেফতারি হয়, মৃত্যুদণ্ড হয়, সেই লুৎফুজ্জামান বাবরকেই এবার মুক্ত করে দিল ইউনূস সরকার। এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অপম্যান, উই আর লুকিং ফর শত্রু। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটি ঘাটে পাচারের সময় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ধরা পড়ে বাংলাদেশ পুলিশের হাতে। চট্টগ্রামে 10টি ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার হয়। 2টি ট্রলারে করে অস্ত্র বঙ্গোপসাগর দিয়ে আনা হয়। ট্রলার দুটি এসে পৌঁছায় কর্ণফুলী নদীর পাড়ে। চট্টগ্রামে জেটিতে অস্ত্র আটক করে বাংলাদেশের পুলিশ। ট্রলার থেকে ট্রাকে অস্ত্র খালাসের সময় ধরা পড়ে অস্ত্রগুলি। উদ্ধার হয় চীনে তৈরি AK-47, রকেট লঞ্চার, রকেট সেল, 11.5 লক্ষ গুলি ও 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার। এই সময় এই বিপুল পরিমাণ অস্ত্রের বাজার দর ছিল 100 কোটির কাছাকাছি। অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছে নাটক শুরু করে বাবর। যদিও ষড়যন্ত্রের মূল হোতা যে বাবরই, তা প্রমাণ হয়ে যায় পরে। একই সঙ্গে উঠে আসে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার ছকের কথা। 10টি ট্রাক অস্ত্র প্রথমে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাবরের। অসমের জঙ্গি গোষ্ঠী আলফার প্রধান তখন বাংলাদেশের আশ্রয়। পরেশ বড়ুয়ার সঙ্গে ষড়যন্ত্র করে বাবর। বাবরের নিশানায় ছিল উত্তর পূর্ব ভারত। ঢাকা থেকে ত্রিপুরা, অসম সহ গোটা উত্তর পূর্ব ভারতে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ছক কষা হয়। জেএমবি জঙ্গিদের সঙ্গে গোপন আঁতাত ছিল বাবরের। অসমের আলফার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সাজস করেছিল বাবর। উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির কাছে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র পাঠানোর ছক কষেছিল বাবর। সেই সময় বাংলাদেশের কর্মরত ভারতের হাই কমিশনার বিনা সিকরির কাছেও এসে পৌঁছেছিল সেই খবর। ये जो चिटगांग आर्म्स हॉल केस था, ये बहुत ही मशहूर, बहुत ही सीरियस और सिक्योरिटी पॉइंट ऑफ व्यू से बहुत ही मेजर केस था। चीन के वेपन्स आए हुए थे और इतनी बड़ी साजिश थी कि इसमें ज्यादा तादाद में आर्म्स बांग्लादेश में आए थे, अनलोड हो रहे थे जब ये पकड़े गए थे। সেই সময় চট্টগ্রামে অস্ত্র না ধরা পড়লে ভয়ঙ্কর হয়ে উঠতে পারত উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি। এই লুৎফুজ্জামান বাবরের সঙ্গে এই যে ষড়যন্ত্রটা করেছিল, সেটা নিঃসন্দেহে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তটাকে ডিস্টার্ব করার জন্য করেছিল। এই অস্ত্রই যে একমাত্র চালান ছিল তা তো না। এই 2001 থেকে 2006 বিএনপির সময়, এর আগেও হয়তো অনেক অস্ত্র গেছে উলফাদের হাতে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের হাতে। একার দমে উত্তর পূর্ব ভারতকে কবজা করার ক্ষমতা যে ইউনূসের নেই, তা বাচ্চা ছেলেরাও জানে। বাবরকে মুক্ত করে আদতে ফের উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার ছক কষছেন মাদ্রাসা ছাপ ইউনূস। কিন্তু আজকের ভারত শত্রুদের ঘরে ঢুকে খতম করতে জানে। আগুন নিয়ে খেলতে খেলতে শেষে নিজের হাত নিজেই পোড়াবেন ইউনূস। রিপাবলিক বাংলা। যে ভারতের হাতটি ধরে জন্ম, সেই ভারতকে উল্টে চোখ রাঙানি। আরে ভারত সাহায্যের হাত না বাড়ালে এই সাধের বাংলাদেশের জন্মটাই হতো না। দুদিনের শিশু যুদ্ধের জিগির তুলছে। আর এই বাংলাদেশের যারা কট্টরপন্থী, যত এরকম ভারত বিরোধী হাস্যকর শব্দ বাক্যের ব্যবহার করছে, ততই বিশ্ব মঞ্চে নিন্দিত হচ্ছে। এটা তো বুঝুন। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পুরো মুখে মারিতাং জগৎ, এত অশিক্ষা রাখে কোথায় বাংলাদেশ? 1947-এর পর 1965 পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সব দেমাক মাটিতে মিশিয়ে দিয়েছিল ভারতীয় সেনা। 1971 সালে মাত্র 13 দিনে ফের ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান সেনা। 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছিল তাদের শৌর্য।
যে বাংলাদেশের জন্মদাতা ভারত, সেই দেশ এখন ভারতের বিরুদ্ধে বিষোদাগার করছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফাঁকা আওয়াজ তুলে বাজার গরম করছে। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো, কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন, পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন। কোন ভরসায় এত আস্পর্ধা বাংলাদেশের? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মূর্খামি? ভারতের সামরিক শক্তি সম্বন্ধে আদৌ কোনো ধারণা আছে বাতেলাবাজদের? ভারতীয় সেনার সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের সেই সংখ্যা 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে দাবি ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারতের হাতে যুদ্ধবিমান রয়েছে 606টি, আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 44টি। ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি, বাংলাদেশের কাছে 2টি। ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 869টি, আর বাংলাদেশের রয়েছে 73টি। ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা 172টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,614টি, বাংলাদেশের সেই সংখ্যা 320টি। ক্ষমতা নেই, অকাতও নেই, জেনে বুঝেও ফাঁকা আওয়াজ করে চলেছে কট্টরপন্থীরা। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, রুগ্ন অর্থব্যবস্থা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, ভগ্নপ্রায় শিল্প, এসব থেকে নজর ঘোরাতেই আসলে আবল তাবল বকছে কট্টরপন্থীরা। এই ইচ্ছে করে এই ধরনের কথা বলছেন, দুটো পারপাস। একেবারে হিন্দু শূন্য বাংলাদেশ করার একটা বিরাট প্রচেষ্টা চলছে বহুদিন থেকেই, আর একটা লক্ষ্য হচ্ছে ভারতকে উত্তপ্ত করা, এবং ভারত যদি কোনো অ্যাকশন নেয় সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলকে বলা, দেখো এই তো সেই ভারত যে আমাদের উপর অসহায় বাংলাদেশের উপর আক্রমণ করেছে, তোমরা সবাই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমরা সবাই জানি যে ভারত দাবিদার। ইউনূসের কেয়ারটেকার সরকারের না আছে শিক্ষা, না আছে কৃতজ্ঞতা। ফাঁকা যুদ্ধ জিগির তুলে কতদিন বোকা করে রাখবে দেশবাসীকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।